নতুন নতুন বিষয় এনে সময় নষ্ট করছে ঐক্যমত্য কমিশন। অভিযোগ ফখরুলের, ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই বলছে জামায়াত। সীমান্তে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন মেনে নেওয়া হবে না। চাঁপাইনবাবগঞ্জ এনসিপির পদযাত্রায় নাহিদ ইসলাম। নতুন সংবিধানের দাবি আক্তারের। মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা জঙ্গি নয় জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মবের ঘটনা রোধে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালিত হলো পবিত্র আশুরা। হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল, বিভেদ ভুলে দেশে দেশে মুসলিম ঐক্যের ডাক। এবং এশিয়ান কাপের আগে 4 প্রবাসী নারী ফুটবলারকে দলে ফেরাতে চায় বাফুফে। আলাদা আবাসন, নারী লীগ চালু সহ বাড়ছে সুযোগ সুবিধা। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহরিন অ্যানি এবং আমি নাজমুস সাকিব। নতুন নতুন সংস্কার প্রস্তাব এনে সময় নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্র বিরোধী শক্তি নির্বাচনকে বিলম্বিত করতে চায়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলছেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন একটি অস্পষ্ট ধারণা। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। সংবিধান, শাসন ব্যবস্থা, বিচার বিভাগ ও নির্বাচন নিয়ে সংস্কারের লক্ষ্যে 2 মাস ধরে বিএনপি সহ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে সরকারের গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন। আগামীর রাষ্ট্র পরিচালনা, নির্বাচনী ব্যবস্থা নিয়ে সংস্কার আলোচনায় বিএনপির রাজনৈতিক অবস্থান জানাতে রোববার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতেই সংস্কার নিয়ে দলের অবস্থান তুলে ধরেন তিনি। বলেন, এদেশের বড় ধরনের সংস্কার বিএনপির হাত ধরেই হয়েছে। সংস্কার নিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারও চলছে। অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও একমত হয়ে কমিশনের ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে সহযোগিতা করেছেন। নিত্য নতুন এমন সব প্রস্তাব আসছে যেগুলো রাজনীতি, রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে। রাষ্ট্রের মালিক জনগণকে সম্পৃক্ত না করে তাদের প্রতিনিধিত্ব কিংবা প্রত্যাশার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন করার অধিকার কোনো ব্যক্তি, দল কিংবা কমিশনের আছে কিনা তা বিবেচনায় নিতে হবে। একটা গোষ্ঠীর বিএনপিকে আপনার লাইন করা, তাকে ভুলভাবে চিত্রিত করার প্রচেষ্টা চালানো মাত্র। বিএনপি কখনোই জুলাই সনদের বিরোধিতা করেনি দাবি করে মহাসচিব বলেন, যারা গণতন্ত্রের বিপক্ষে তারাই নির্বাচন নিয়ে টালবাহানা করছে। তবে আপনার নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। জুলাই সনদের ব্যাপারে আমরা অনেক আগেই আমাদের প্রথম যে প্রস্তাব ছিল তাদের, সেই প্রস্তাবে আমরা আমাদের মতামতগুলো আমরা দিয়ে দিয়েছি। সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বাস্তবসম্মত নয়। তেমনি পিআর হলো একটা কনসেপ্ট, একটা ধারণা। এটা বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্নভাবে এটা কার্যকর হয়। এখন যারা পিআরের কথা বলতেছেন তারা কিভাবে সেই পিআর বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো কথা বলছেন না। তাহলে এ সম্পর্কে একটা অস্পষ্ট ধারণাই থেকে যাচ্ছে। এটা আলোচনার জন্য আলোচনা হচ্ছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে নির্বাচনী ব্যবস্থা সংস্কারে কমিশনের 243টি সুপারিশের মধ্যে 141টি, জনপ্রশাসনে 208টির মধ্যে 187টি আর বিচার বিভাগীয় সংস্কারে 89টির মধ্যে 62টি প্রস্তাবে একমত হয়েছে বিএনপি। জাহিদ হাসান, এখন, ঢাকা। জামাত সহ কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে দ্বিমুখী অবস্থান নিচ্ছে বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, একদিকে তারা নির্বাচনের তারিখ পেছানোর কথা বলছে আর অন্যদিকে নির্বাচনের প্রার্থী ঘোষণা করছে। রোববার পবিত্র আশুরা উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন।
রিজভী বলেন, বর্তমান সরকার যেন কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন পেছাতে না পারে, এটাই দেশের জনগণের প্রত্যাশা। যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করছে, কারবালার ইতিহাস তাদের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সকলকে কবুল করুক। এদিকে বলছেন পেছাতে হবে, আবার কোথাও কোথাও আপনারা নমিনেশন দিচ্ছেন, বলে আসছেন এই আমাদের প্রার্থী। এটা হচ্ছে দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড। আপনারা দেখবেন খবরের কাগজ খুললে প্রায় বলা হচ্ছে যে অমুক অমুক কনস্টিটিউয়েন্সিতে সংসদীয় আসনে জামাতের অমুক নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে। ইসলামের বড় কথা হচ্ছে তুমি যে অঙ্গীকার করবে সেই অঙ্গীকার রক্ষা করবে। উনারা কোনোদিন অঙ্গীকার রক্ষা করেনি, বেগম জিয়া। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি না থাকলেও যেন তেন নির্বাচন চায় না দলটি। এছাড়াও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনে যাওয়া জামায়াতের এজেন্ডা বলেও দলটির পক্ষ থেকে দাবি করা হয়। রোববার জাতীয় নিরাপত্তা ও ঐক্য নিয়ে আয়োজিত সংলাপে একথা জানান দলটির শীর্ষ নেতারা। বিস্তারিত প্রতিবেদনে। জুলাই আগস্টে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য তৈরি হয়েছিল, বছর না পেরোতেই সেটি কি বিলীনের পথে? পুরোপুরি বিভেদের রূপ না নিলেও অনৈক্য অনেকটা স্পষ্ট দলগুলোর মধ্যে। রাজনৈতিক দলগুলো যখন নিজেদের স্বার্থ আদায় ও ক্ষমতার বন্দোবস্তে বিভোর, তখন দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা কোন পথে? এমন সব প্রশ্নের উত্তর মেলাতে এফএসডিএস আয়োজন করেছে জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক জাতীয় সংলাপের, যেখানে অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ও সুশীল সমাজ বসেছে এক টেবিলে, যেখানে দেশের সার্বভৌমত্বের স্বার্থে দেশের রাজনৈতিক দলগুলো ছাড় দিয়ে ঐক্য বজায় রাখার আহ্বান জানান বিশ্লেষকরা। পতিত শক্তির বিরুদ্ধে আমরা এরকম একটা গণ প্রতিরোধ কিংবা গণ আন্দোলন করেছি, সেই শক্তির প্রশ্নে, তাদের রাজনীতিতে কামব্যাক না করার প্রশ্নে সবাইকে পরিষ্কারভাবে অবস্থান নিতে হবে। রাজনৈতিক দলগুলোর কোনোটি মনে করছে নির্বাচন আয়োজনের মাধ্যমে জাতীয় নিরাপত্তা নিশ্চিত হবে, কেউ মনে করছে আগে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ রাষ্ট্রের সভরেন্টি, ন্যাশনাল সিকিউরিটি কোয়েশ্চেন রিজলভ করতে হবে অন দ্য কোয়েশ্চেন অফ ইন্ডিয়া। জামায়াতে ইসলামী মনে করছে নির্বাচিত সরকার অনেক সমস্যার সমাধান দিতে পারে। তারাও চায় জাতীয় স্বার্থে ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করা হোক। একটি ইলেক্টেড ডেমোক্রেটিক গভর্নমেন্ট আমাদেরকে অনেক সমস্যার সমাধান করতে পারে। এক্ষেত্রে একই দল এক এক রকম কথা বললেও আমি মনে করি এখন 26-এর ফার্স্ট হাফে, যেটা ফেব্রুয়ারি বলা হয়েছে, সরকার জুলাই বলা হয়েছে, এখানে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামের কোনো ধরনের কোনো আপত্তি নেই। আর বিএনপি নেতৃবৃন্দও এদিন একই সুরে বললেন, নির্বাচিত সংসদই সব সমস্যার সমাধান করতে পারে। নেতিবাচক চিন্তা না করে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের উত্তরণ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে আমাকে শক্তিশালী করতে হবে, এবং এটাকে শক্তিশালী করতে যদি পারি তাহলে আমি জাতীয় নিরাপত্তাকেও আমি নিশ্চিত করতে পারবো এবং আমার অন্যান্য বিষয়গুলোকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে কোনো নেতিবাচক চিন্তা না করে আমরা সবাই একমত হয়ে এই যে সামনে যে সময়টুকু, যে খুব দ্রুত আমরা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে জিততে চাই, সেখানে আমরা যেন দ্রুত যেতে পারি, তার জন্য আমরা সবাই যেন কাজ করি। এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতার আহ্বান জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। আতিক মেজবালগ্ন, এখন, ঢাকা। সীমান্তে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জে জুলাই পদযাত্রায় এনসিপি প্রধান বলেন, ইনসাফ ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখে তার দল। আর নতুন বাংলাদেশে নতুন সংবিধান দরকার বলে মন্তব্য করেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। এছাড়া ফ্যাসিবাদের বিচার, মৌলিক সংস্কারের দাবি তোলেন এনসিপি নেতারা। বিস্তারিত প্রতিবেদনে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় নাগরিক পার্টির দেশব্যাপী জুলাই পদযাত্রার ষষ্ঠ দিন ছিল রোববার। এদিন চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু হয় পদযাত্রা। দুপুরে পৌরনগরীর শান্তির মোড়ে স্লোগানে স্লোগানে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানান এনসিপির নেতাকর্মীরা। জুলাই আন্দোলনের নেতা নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতারা হেঁটে হেঁটে চাঁপাইনবাবগঞ্জবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। চাঁপাইনবাবগঞ্জের শান্তির মোড়, নিমতলা, বড় ইন্দিরার মোড় পেরিয়ে কলেজ গেটে এসে পথসভায় যোগ দেন এনসিপির শীর্ষ নেতারা। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন গণ অভ্যুত্থান পরবর্তী নতুন দেশে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান। পাশাপাশি দেশে ফিরলে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার কথা বলেন তিনি। বাংলাদেশে যদি মৌলিক সংস্কারকে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, বাংলাদেশে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র কেউ যদি আটকিয়ে রাখতে চায়, তাদের বিরুদ্ধে এই চাঁপাইবাসীকে প্রতিরোধ করে তুলবে। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের পথসভায় এনসিপি প্রধান নাহিদ ইসলাম হুঁশিয়ারি দেন, সীমান্তে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আর মেনে নেওয়া হবে না। এ সময় প্রতিবেশী দেশের সমালোচনা করে আহ্বান জানান সীমান্তে অন্যায় জবরদস্তি রুখে দেয়ার। সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সেই বাহাদুরির দিন শেষ হয়েছে। যদি আর কোনো সীমান্তে কোনো ধরনের পায়তারা করা হয়, যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব। এরপর রাজশাহীর গোদাগাড়িতে পৌঁছায় এনসিপির গাড়িবহর। সেখানে পথসভায় আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, জুলাই অভ্যুত্থানের স্বপ্ন পূরণে এনসিপি সোচ্চার। জুলাই ঘোষণাপত্র ও বৈষম্যহীন বাংলাদেশের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তিনি। আমরা এখনো রাজপথে আছি। বিপ্লবীরা ঘুমায় নাই, বিপ্লবীরা ঘুমাবে না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং বৈষম্যহীন বাংলাদেশের জন্যই আমাদের এই যাত্রা। দেশ গড়তে জুলাই পদযাত্রার মাসব্যাপী কর্মসূচির ষষ্ঠ দিনে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করার কথা বলেন এনসিপি নেতারা। এখন রাজশাহী। মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা জঙ্গি নয়। ভিসার মেয়াদ শেষ হওয়ায় সেখান থেকে ৩ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। সকালে শাহজালাল বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে উত্তরা পূর্ব থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সম্প্রতি মবের কয়েকটি ঘটনা ঘটলেও অপরাধীদের আইনের আওতায় আনতে তৎপর তার মন্ত্রণালয়। দেখুন হোসেন জাহিদের প্রতিবেদন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার কার্যক্রম কতটা সন্তোষজনক তা দেখতে রোববার দুপুরে উত্তরা পূর্ব থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় থানার কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি কর্মরত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন তিনি। থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে সম্প্রতি মবের কয়েকটি ঘটনা ঘটলেও অপরাধীদের আইনের আওতায় আনতে তৎপর তার মন্ত্রণালয়। এই 2-3 দিনের আগে যে কুমিল্লা একটা ঘটনা ঘটছে, চিটাগাং একটা ঘটনা ঘটছে, লালমনিরহাটে একটা ঘটনা ঘটছে, ফরিদপুরে একটা ঘটনা ঘটছে। বাট এগুলি যেন ভবিষ্যতে আর না ঘটে এই জন্য কিন্তু আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি এবং এটার সাথে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন উপলক্ষে এরই মধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলাটা আমরা দেখি, তারপরে হলো মেইন পার্টি হলো যারা ইলেকশন করতেছে। এখন ইলেকশনটার জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের। আমাদের প্রস্তুতি ঠিক আছে, সবার প্রস্তুতি যদি হয়, 4টার প্রস্তুতি একসাথে হলে কোনো অসুবিধা, আমাদের প্রস্তুতি কোনো ঘাটতি নেই। এর আগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় রপ্তানি সক্ষমতা বাড়াতে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা দাবি করেন, বাংলাদেশে আগে জঙ্গি থাকলেও এখন কোনো জঙ্গি নেই। জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই।
আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। আপনারা সবাই মানে কোনো ধরনের আপনারা এই যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের, যেহেতু নাই, আগে ছিল আপনারা দিচ্ছেন, এখন নাই আপনারা দেন না। মালয়েশিয়া থেকে ফেরত 3 বাংলাদেশি জঙ্গিবাদে জড়িত না বলেও জানান তিনি। বলেন, ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদেরকে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ান সরকার। 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এরা কোনো জঙ্গি নাই। আপনি ওইটার ব্যাপারে একটা কিন্তু প্রেস রিলিজও দিয়ে দিচ্ছে মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে রাজধানীর উত্তরায় শিল্প পুলিশের প্রধান কার্যালয় ঘুরে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হোসেন জাহিদ, এখন, ঢাকা। সাকিব, আজকে কারবালার যে শোকাবহ ঘটনা আছে সেটি স্মরণে কিন্তু পালিত হচ্ছে পবিত্র আশুরা। আর হৃদয় বিদারক এই ঘটনাকে কেন্দ্র করে আজকে হোসনি দালালের ইমামবাড়া থেকে কিন্তু একটি শোকযাত্রা তাজিয়া বের হয় এবং বৃষ্টি উপেক্ষা করে কিন্তু হায় হোসেন হায় মাতমে এই শোকযাত্রাটি মোহাম্মদপুর প্রদক্ষিণ করে আসে এই শোকযাত্রাটি পুরোটা ঘুরে। এবং আয়োজকরা কিন্তু বলছেন যে জুলুম এবং অত্যাচারের বিরুদ্ধে মানুষকে ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি এবং সাহস যোগায় কিন্তু আশুরা। এবং এটা নিয়ে আসলে কয়েক স্তরের নিরাপত্তাও কিন্তু আজকে ছিল। এ নিয়ে একটি প্রতিবেদন আছে জাবেদ আবদুল্লাহ, সেটি দেখে আসবো। গজলের করুণ সুরে সমবেত কণ্ঠে হোসাইনের নাম, মিছিলে মিছিলে খালি পায়ে শোকাচ্ছন্ন ঢাকার পথঘাট। ইসলামের সুমহান মর্যাদাকে সমুন্নত রাখতে হিজরি 61 সনের 10 মহরম হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিবির স্থাপন করেন কারবালার প্রান্তরে। তাদেরকে ঘিরে ফেলে বিশ্বাসঘাতক ইয়াজিদের বাহিনী। এক পর্যায়ে ফোরাতের তীরে উমাইয়া বাহিনীর সাথে যুদ্ধে সপরিবারে শহীদ হন হোসাইন। তাই তো আজও কারবালার হৃদয় বিদারক সেই ঘটনা বুক চাপড়ে স্মরণ করা হয়। শোকাবহ দিনটি উপলক্ষে এবারও ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে বের করা হয় সবচেয়ে বড় তাজিয়া মিছিল, যে কাফেলায় সকাল থেকে অংশ নিয়েছে হাজারো মানুষ। কারবালার প্রান্তরে স্মৃতি তুলে ধরতে এই তাজিয়া মিছিল। আগতরা বলেন, পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাচ্ছে। কারবালাতে ইমাম হোসেন যেভাবে নির্মম হত্যা হয়েছেন, এটাই প্রতিবাদ করছি, আমরা বুক চাপড়াচ্ছি। উনি কারবালার ময়দানে হক এবং ন্যায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে নিজে এবং নিজের পরিবারকে সহকারে জীবন দিয়েছেন। এবারও শিশু থেকে বৃদ্ধ, তরুণী থেকে যুবা সবাই মাতন করতে যোগ দিয়েছে তাজিয়া মিছিলে। 14 বছর আগে যে যুদ্ধটা হয়েছে এখনো আমাদের মনে পড়লে এখনো আমাদের কান্না আসে। হোসেনের ভালোবাসার জন্য এখানে আমরা শিয়া সুন্নি কোনো ভেদাভেদ করি না। আয়োজকেরা জানান, পৃথিবীতে আজ সমস্বরে হোসাইনের নাম উচ্চারিত হচ্ছে, কারণ তিনি মানবতার পক্ষে ছিল। বলেন, এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। ইমাম হুসাইন আলাইহিসসালাম 3 দিন পেশায় নিজে শহীদ হয়েছেন কেন আমাদেরকে জানতে হবে এবং আমাদেরকে দেখতে হবে 10 দিন তিনি কেন কারবালায় উপস্থিত ছিলেন। এজন্য আমরা এই দিনকে ইমাম হুসাইনের জন্য উৎসর্গ করে দেই। পুরান ঢাকার হোসেনি দালানের ইমামবাড়া থেকে মিছিল শুরু হয়ে নীলক্ষেত, মিরপুর, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাবরেটরি সড়ক হয়ে ধানমন্ডি লেকের অস্থায়ী কারবালায় গিয়ে মিলিত হয়। বাড়তি নিরাপত্তায় এবার পুরো মিছিল ঘিরে সেনাবাহিনীর সদস্য মোতায়েন ছিল 4 স্তরের নিরাপত্তা বলয়। 10 মহরম তাৎপর্যপূর্ণ একটি দিন। ইসলামে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা এই দিনে সংগঠিত হয়েছিল। ন্যায়, ঐক্য, শান্তি প্রতিষ্ঠায় আশুরার এই দিনে নিজেদের মধ্যে ঐক্য, সংহতি অব্যাহত অগ্রগতি থাকলে নিজেদের মধ্যে হানাহানি বন্ধ হবে, মুসলিম বিশ্বে ফিরে আসবে শান্তি। আগতরা বলছে এতেই রবের নৈকট্য লাভ করা যাবে। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা। ঢাকার মতোই কিন্তু সারা দেশে পালিত হয়েছে এই যে পবিত্র আশুরা এবং শোকসভা এবং তাজিয়া মিছিলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দৌহিত্র হযরত ইমাম হোসেনকে সবাই আসলে স্মরণ করছেন। এবং এই মিছিলে যারা অংশগ্রহণ করেছে তারা কিন্তু ইমাম হোসেনের এই যে আত্মত্যাগ সেটিকে হৃদয়ে ধারণ করে সবার মাঝে কিন্তু সঠিক দিন প্রচারের আহ্বান জানিয়েছে। এ নিয়ে বিস্তারিত জেনে নেব প্রতিবেদনে। পবিত্র আশুরায় ভারাক্রান্ত হৃদয়ে ইমাম হোসাইনকে স্মরণ করল শিয়া সম্প্রদায়ের মুসল্লিরা। দিনটি পালিত হয় তাজিয়া মিছিল, শোকসভা ও ধর্মীয় নানা আচারের মধ্য দিয়ে। দিনটি উপলক্ষে চট্টগ্রামের সদরঘাটের ইমামবাড়া থেকে বের হয় শোক মিছিল। এ সময় কারবালার স্মৃতিচারণ করে শোকাতুর হয়ে পড়েন মুসল্লিরা। শোকগাথার সুরে সুরে স্মরণ করা হয় ইমাম হোসাইনকে।
কাঁধে বহন করা হয় হোসাইনের প্রতীকী কফিন। সবাই খালি পায়ে কালো পোশাকে শোক মিছিলে অংশ নেন। বিভেদ আর হিংসা ভুলে অন্যায়ের বিরুদ্ধে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। আমরা সেই শোকের বহিঃপ্রকাশের মাধ্যমে ইমাম হুসেইনের যে মেসেজ, কখনোই অন্যায় এবং জালিমের বিরুদ্ধে আমরা মাথা নত করব না। এক মানব অন্য মানবকে সহযোগিতা করতে হবে, কিন্তু সেই মানব যদি যে ধর্মেরই হোক, সে যদি জালিম হয় তার বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। খুলনায় আলতাপুর লেনের ইমামবাড়া থেকে বের হয় শোক মিছিল। ইসলামকে রক্ষা করতে ইমাম হুসাইনের আত্মত্যাগ থেকে সবাইকে শিক্ষা নেয়ার আহ্বান জানান মুসল্লিরা। বিশ্বের মানুষের কাছে দিনকে সঠিকভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন তারা। যেহেতু আমাদের রাসূলুল্লাহর পরিবারের শোক, সে আমাদের নবী, তার উম্মত আমরা, সেজন্য তার পরিবারের দুঃখ আমাদের দুঃখ, তার পরিবারের খুশি আমাদের খুশি। 1,24,000 নবী রাসূল পয়গম্বর এই দুনিয়াতে এসেছেন, কিন্তু সেই দিনকে ইমাম হুসাইন ইসলাম তার জীবন দিয়ে, তার পরিবারের সকলের রক্ত দিয়ে এই দিনকে প্রতিষ্ঠিত করে গেছেন। বৃষ্টি উপেক্ষা করে যশোরে তাজিয়া মিছিলে যোগ দেন শিয়া সম্প্রদায়ের মুসল্লিরা। মিছিলে হাই হোসেন বলে শোক প্রকাশ করেন তারা। মুষলধারে বৃষ্টির মাঝেও শিয়া সম্প্রদায়ের 3 শতাধিক অনুসারীরা অংশ নেন মিছিলে। বরিশালে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মিছিলের আগে ও পরে র্যাব ও পুলিশের সদস্যরা অবস্থান নেন নিরাপত্তা বেষ্টনীর আদলে। শামিমা শাম্মী, এখন। এদিকে প্রতিবারের মতো এবারও আশুরার দিনে শহীদ ইমাম হুসাইনকে স্মরণ করে ইরাকের কারবালা প্রান্তরে শোকের মাতম বইছে। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে হাজার হাজার শিয়া মুসলিমের ঢল নামে সেখানে। এছাড়াও ইরান এবং সিরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে একইভাবে দিনটি পালন করছে শিয়া সম্প্রদায়ের মানুষ। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ইরাকের ফোরাত নদীর তীরে থাকা কারবালা প্রান্তর অভিমুখে হাজার হাজার মানুষের এই পদযাত্রা শোকের এবং শ্রদ্ধার। আখির নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট নাতি শহীদ ইমাম হুসাইনকে স্মরণে 10 মুহররম সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয় কারবালা প্রান্তর। প্রখর রোদ ও তীব্র গরম উপেক্ষা করে শোকযাত্রার মাধ্যমে কারবালায় থাকা ইমাম হুসাইনের মাজারে জড়ো হন দেশটির শিয়া মুসলিমরা। ইস্পাতের শিকল দিয়ে নিজের পিঠে নিজেই আঘাত করে স্মরণ করেন ইমাম হুসাইনকে। 680 খ্রিস্টাব্দ বা হিজরি 61 সনের 10 মুহররম ইয়াজিদ বাহিনীর হাতে কারবালায় শহীদ হয়েছিলেন ইমাম হুসাইন। এরপর থেকে এভাবেই আশুরার দিনে শোক পালন করে আসছেন শিয়া সম্প্রদায়ের মানুষ। প্রচণ্ড গরম থাকায় এবছর কারবালার রাস্তার 2 ধারে ফ্যানের ব্যবস্থা করেছে ইরাক সরকার। এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। রাখা হয়েছে খাবার পানীয় ও জরুরি চিকিৎসার ব্যবস্থা। رغم الاجواء الحاره الحمد لله والشكر لاحظنا كل شيء متوفر، المرشات مال الماء، المراوح مال الماء، الحمد لله والشكر منفوريه كلها للزوار. بالاضافه الى مداخل مدينه كربلاء هاي مفارس طبيه تحتوي على رذاذ طوارئ مجهزه بكافه الاجهزه الطبيه والمستلزمات والادويه. ইরাক ছাড়াও ইরান, সিরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে শহীদ ইমাম হুসাইনকে স্মরণে শোকের মধ্য দিয়ে আশুরার দিনটি পালন করছেন শিয়া সম্প্রদায়ের মানুষ। যদিও পৃথিবী শুরুর সময় থেকেই ইসলাম ধর্মে মুহররম মাসের 10 তারিখ বা আশুরার দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তৌহিদুর রহমান, এখন, বিশ্ব। জুলাই পদযাত্রার অংশ হিসেবে রাজশাহী সাহেব বাজার পথসভায় বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। কথা বলছেন আক্তার হোসেন, চলে যাচ্ছে সেখানে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মানবিক মর্যাদায়, সম্পূর্ণ মর্যাদার সাথে রাষ্ট্রীয় সেবা তারা গ্রহণ করতে পারবে। বাংলাদেশের মানুষের ভাতের অধিকার, চিকিৎসার অধিকার, শিক্ষার অধিকার সংবিধানে এখনো স্বীকৃতি দেওয়া হয় নাই। স্বাধীনতার অর্ধ শতাব্দী চলে গেছে, বাংলাদেশটাকে উন্নয়ন করতে করতে মহাকাশে পৌঁছে যায়, কিন্তু বাংলাদেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চিকিৎসার অধিকার সংবিধানে অধিকার হিসাবে আসে না। এমন সংবিধান আমাদের প্রয়োজন নাই। ভাইরা আমার, ঐক্যবদ্ধ কমিশনে বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে গড়বার জন্য সংস্কারের আলোচনা চলছে। বাংলাদেশে
ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলো, রাজনৈতিক দলগুলো যখন মৌলিক সংস্কারের দাবিতে সকলে এক হয়ে যায়, একটি দলের কারণে মৌলিক সংস্কারের প্রস্তাবনা ঐক্যমত্য কমিশনে আটকে যায়। ঐক্যমত্য কমিশনে মৌলিক সংস্কারকে আটকে দিতে পারবেন, জুলাই সনদকে আটকে দিতে পারবেন, কিন্তু জনগণের কাছে সংস্কারের কথা আসলে জনগণ অবশ্যই অবশ্যই সেই সংস্কার বাস্তবায়ন করে ছাড়বে ইনশাআল্লাহ। ভাইরা আমার, বিচারের দাবিতে, সংস্কারের দাবিতে, নতুন সংবিধানের দাবিতে আমাদের যে পদযাত্রা চলছে, এই পদযাত্রায় গোটা উত্তরবঙ্গে জনজোয়ার তৈরি হয়েছে। জুলাই পদযাত্রার অংশ হিসেবে রাজশাহীতে কথা বলছিলেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। সাকিব, জুলাই রণক্ষেত্র রূপ নেয় মাতোয়াইল, শনিরাখড়া, দনি এলাকা। এ সময় মূল সড়কের যে দুপাশের গলিগুলো আছে সেগুলো কিন্তু রক্ষা কবচ হিসেবে কাজ করে এবং বাসিন্দাদের কাছে সে সময়ের নারকীয় যে ঘটনাগুলো রয়েছে সেই দিনগুলো কিন্তু এখনও স্মৃতির পাতায় দগদগে অবস্থায় আছে তাদের কাছে। এবং সেখানে দেখা গেছে যে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ, পুলিশ তারা কিন্তু এই জনগণের বিরুদ্ধে যে গুলি করছিলেন সেখানে ছাত্রদের পাশে কিন্তু এই যে এলাকাবাসী তারা কিন্তু দাঁড়াচ্ছিলেন এবং সেই এলাকাটি একেবারে স্টালিনগ্রাদ বলা হয় পরিণত হয়েছে। এটি নিয়ে একটি জাওয়াদ মাহমুদের প্যাকেজ আছে, সেটি দেখে আসবো। জুলাইয়ে রাজধানীর শনিরাখড়া, দনি এলাকার প্রতিটি বুলেট, সাউন্ড গ্রেনেডের শব্দ, টিয়ার ঘাসের চোখ ঝাঁঝানি, শটগান, ছর্রাগুলি, আহতের রক্ত, শহীদদের জীবন বলিদানের ঘটনা বছর পার হতে চললেও এখানকার বাসিন্দা ও ছাত্র জনতার স্মৃতিতে দগদগে ক্ষত হয়ে আছে। হত্যাযজ্ঞের সেই দিনগুলো মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল এখানকার আন্দোলনকারীদের কাছে। আমার পিছনে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওখান থেকে স্নাইপারের হামলা, তারপরে টিয়ার শেল, দড়ি নিয়ে রাতের অন্ধকারে দড়ি নিয়ে বাসার থেকে দড়ি নিয়ে মাথায় গুলি করে দেওয়া। এখানে অসংখ্য ছাত্র আহত হয়েছে, এই পাশের স্কুল থেকে আহত হয়েছে। পুলিশ কিছুতে কিছু হলে বা ছাত্রলীগ অ্যাটাক করতো মেন রাস্তায়, তখন আমরা মেন রাস্তা থেকে বাঁচার জন্য বা তাদের অ্যাটাকের থেকে বাঁচার জন্য আমরা সাধারণত এই রাস্তাগুলোতে ব্যবহার করতাম বা এই রাস্তায় এসে আমরা আশ্রয় নিতাম। আর ম্যাক্সিমাম সময় ড্রোন চলতো, রাস্তাগুলোর উপর দিয়ে ড্রোন চলতো, তারা দেখতো যে কোন রাস্তায় শিক্ষার্থী আছে বা কোন রাস্তায় মানুষ আছে। এই জন্য মূলত আমরা বাসাবাড়ির ভিতরে আশ্রয় নিতাম বেশি, রাস্তার থেকে বা বাসাবাড়ির ভিতরে। যে এখানে যে স্বাধীনতা ভবন, যেটা স্বাধীনতা 10 তলার উপরে স্নাইপার নিয়ে তাক করেছিল সবসময়, এখান থেকে আপনার বিভিন্ন সময় গুলি করছে স্নাইপার দিয়ে। তখন এইটা মূলত এখানে তাদের একটা ক্যাম্প, এইখান থেকে তারা সমস্ত কিছু যাত্রাবাড়ি পরিচালনা করতো এই অঞ্চলে, যে এখানে যে আমাদের আন্দোলনকে ব্যাহত করার জন্য। তখন এইখান থেকে তারা পরবর্তীতে এই তাদের যে পুলিশ ফোর্স বা সেনাবাহিনী ফোর্স বা বিজিবি যখন যাত্রাবাড়ি থেকে এখানে আসছিল, আমরা স্লোগানের মাধ্যমে বিজিবিকে এখান থেকে আটকাইছি। জুলাই বিপ্লবের স্টালিনগ্রাদ খ্যাত যাত্রাবাড়ি এলাকার এই দনিয়া কলেজ ক্যাম্পাস আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প হিসেবে ব্যবহৃত হয়েছিল এই অঞ্চলের বিপ্লব দমানোর ক্ষেত্র হিসেবে। কিন্তু এইসব উঁচু ভবন থেকে ছোড়া স্নাইপারের গুলির সামনে ছাত্র জনতার বুক চিতিয়ে দেওয়ার ঘটনা আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। পাশাপাশি এখানকার বাসিন্দাদের সার্বিক সহযোগিতায় এই অঞ্চল হয়ে উঠেছিল বিপ্লবীদের দুর্ভেদ্য ঘাঁটি। পুলিশের মুহুর্মুহু গুলি, আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া উপেক্ষা করে প্রতিরোধ গড়ে তোলে ছাত্ররা। রাজপথের প্রতিরোধে শান দিতে রাস্তার দুধারের এই মহল্লার গলিগুলো ব্যবহার হয়েছিল টানেল হিসেবে। ছাত্র জনতার এই রণকৌশলে জড়িয়ে পড়েছিল স্থানীয় বাসিন্দারাও, যার চিহ্ন এখনও বয়ে বেড়াচ্ছে ভবনের দেয়ালগুলো। এখানে আইসা মনোকাণ্ডে ফুচুরিয়া দেখছে ওই এলাকার ওই ব্রিজের এইখান থেকে স্নাইপার দিয়ে গুলি করে মনোকাণ্ডে এখানে বুগলা হয়ে গেছে। একের পর এক ছাত্ররা আহত হইতেছে, মারা যেতেছে, তখন মানুষ, এলাকার মানুষ এই ছাত্রদের সাথে মিলে গেছে, মিলে তখন পুলিশে অ্যাটাক করছে, দাওয়া পাল্টাপাল্টি হয়েছে। কোন দিকে তাদেরকে পুলিশে আর্মিরা অ্যাটাক করতেছে, তাদেরকে বলে দিছি ফোন দিয়ে যে ভাইয়া বাবা এদিক দিয়ে আসতেছে। আমার মেয়েরা বলছে ভাইয়া ওই দিক দিয়ে আসতেছে, আপনারা সতর্ক হয়ে যান। এলাকাবাসীর তো এক পর্যায়ে তো আপনার আইন শৃঙ্খলা বাহিনী বলেন আর আওয়ামী লীগের লোকজনটা বলেন, ওরা এক পর্যায়ে জিম্মি করে ফেলাইছে। এই যে এই গল্লির ভিতরে পর্যন্ত আপনার অনেক দূর পর্যন্ত পুলিশ গুলি করছে। জুলাই আগস্টের উত্তাল সময়ে রায়েরবাগ, মাতুয়াইল, শনিরাখড়া, দনিয়ার বাসিন্দাদের নিত্যদিনের সঙ্গী ছিল জীবন ভয় ও
পুলিশি হয়রানি। জুলাইয়ের শুরুতে ছাত্রদের পাশে না দাঁড়ালেও আন্দোলন যখন তুঙ্গে তখন ভয় উপেক্ষা করেই শিক্ষার্থীদের সহযোগিতা করতে পিছপা হয়নি এখানের মানুষেরা। খাদ্য সামগ্রী থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম কিংবা লড়াই করবার নানা অনুষঙ্গ দিয়ে পাশে ছিলেন অধিবাসীরা। যখন কোনো ছেলে আহত হয়েছে হয়তো আমরা বাড়ির ভিতরে ঢুকেছি, যতটুকু সম্ভব ছিল আমরা চেষ্টা করছি নিজেদের ভিতর থেকে ওদেরকে পাশে দাঁড়ানোর জন্য। আমরা এখান থেকে লাঠি সোটা দিছি, আবার ম্যাচ দিছি, যাতে বাচ্চাদের যখন গ্যাস ফিকে মারতো ওইখান থেকে সারা রাস্তায় গ্যাসে ভরে যেত গা, বাচ্চারা মুখ শরীর জ্বলে যেত গা। আমরা কি করছি তখন লাইটার দিছি, লাইটার দিয়া মানে যাতে বাচ্চারা এখানে আগুন ধরাই দিছি, ঘরে থেকে খাতা পর্যন্ত আইনা দিছি বাচ্চাদের বই খাতা, এই বই খাতা দিয়ে ওরা আগুন ধরায় যার যার মুখ করছে, সেফটি করছে। আমরা ওই যে বাড়ির কাছে টাকা নিয়ে পাড়ার সবার কিছু আমাদের খাবার ব্যবস্থা, ছাত্রদের এই যে বোতলে পানি ভরা, মহিলারা মেয়েরা পানি ভরে রাস্তায় দিচ্ছে, কাজের মহিলারা অনেক বাড়িরা যাইতে পারে না, কেউ 10 প্যাকেট বিরিয়ানি দিচ্ছে, কেউ আপনার অন্য কিছু দিচ্ছে, কেউ সিঙ্গার দিচ্ছে, এরকম সবাই সাহায্য করছে। এলাকা ভিত্তিক এমন সাধারণ মানুষের অংশগ্রহণেই জুলাই হয়ে উঠেছিল সার্বজনীন। প্রতিবেশীর পাশে থাকার অঙ্গীকারেই রক্তাক্ত পথ মারিয়ে চূড়ান্ত বিজয় সহজ করে দিয়েছিল। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। কক্সবাজারের টেকনাফের পাহাড়ি অঞ্চলে অপরাধ জগতের বিস্তার যেন নতুন মাত্রা পেয়েছে। মিয়ানমার সীমান্ত ঘেঁষা এই এলাকায় এখন আধুনিক অস্ত্র দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে সংঘবদ্ধ ডাকাত ও অপহরণকারী চক্র। শনিবার রাতে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও গুলি উদ্ধারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে এক অপহৃত যুবককে। মন্তোষ বেদজ্ঞের প্রতিবেদন। কক্সবাজারের টেকনাফে পাহাড়গুলো এখন অপরাধীদের ঘাঁটি। জাদিমুরা পাহাড়ে একদল সশস্ত্র ডাকাতের অবস্থানের খবর পেয়ে শুক্রবার রাত 11:30টায় অভিযান চালায় কোস্টগার্ড ও পুলিশ। অভিযান শেষে ওই আস্তানা থেকে উদ্ধার করা হয় একটি G3 রাইফেল, 2টি বিদেশি পিস্তল, 3টি দেশি আগ্নেয়াস্ত্র, 3114 রাউন্ড রাইফেলের গুলি, 14 রাউন্ড পিস্তলের গুলি, 1 কেজি আইস এবং 4 লিটার দেশীয় মদ। এসব অস্ত্র মিয়ানমার থেকে আসা চোরাচালানের অংশ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কোস্টগার্ড। 5 বিজিপি ব্যাটালিয়নের বিভিন্ন অস্ত্র তারা আটক করেছিল। এই সময় বিভিন্ন অস্ত্র লুটপাটের ঘটনাও ঘটেছিল। আমাদের অনুমান অনুযায়ী সেখান থেকে বেশ কিছু অস্ত্র, গোলা বারুদ, যেগুলো বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা এবং চোরাকারবারীরা সেখান থেকে লুটপাট করেছিল এবং পরবর্তীতে বিভিন্ন সময় বর্ডার ক্রস করে আমাদের বাংলাদেশে চোরাচালান করছে। কারা এর সাথে সম্পৃক্ততা রয়েছে এ বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে। আমরা ফার্দার ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা বলতে পারবো যে এটা আসলে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কারা এর সাথে সম্পৃক্ততা রয়েছে। টেকনাফে অপহরণ এখন সবচেয়ে বড় আতঙ্ক। বাহারছড়া, জাহাজপুরা, লেদা, মুছনি, নীলা, রৈক্ষং, জাদিমুরা, হোয়াইক্কং অঞ্চল এখন অপহরণের হটস্পট। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে গত 1 বছরে অন্তত 250 জন অপহরণের শিকার হয়েছেন, যাদের বেশিরভাগকেই মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা হয়েছে। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, চালক, এমনকি রোহিঙ্গারাও রেহাই পাচ্ছেন না অপহরণকারীদের হাত থেকে। অভিযানে উদ্ধার হওয়া সোহেলও জানালেন তার ওপর ভয়াবহ নির্যাতনের কথা। পরিচিত একজনের মাধ্যমেই তিনি অপহরণকারী চক্রের কবলে পড়েন। আবার গুলি মারি ওরে দাহাইতিনে আর লো যাবো লাইছিল, আবার উঠে আবার গুলি আবার আসছে, মানে আবার গজি গুলি এটা দূর দিয়ে তার ভারত তুলে আর মারি ওরে অস্ত্র মাটি দিয়ে মুখ বাড়ি বাড়াই না, মুখে পুরো ধরে কি লোক। অভিযানে কেউ আটক না হলেও মাদক ও অস্ত্র উদ্ধারে কিছুটা স্বস্তিতে স্থানীয়রা। তবে প্রশ্ন উঠেছে, আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের পরও পাহাড়ের অপরাধ চক্র কেন এখনো ধরাছোঁয়ার বাইরে? এখন কক্সবাজার। ব্রাজিলের রিও ডি জেনেরোতে আজ শুরু হতে যাচ্ছে ব্রিক্স সম্মেলন। এর মধ্যে এতে অংশ নিতে শহরটিতে জড়ো হতে শুরু করেছেন বিশ্ব নেতারা। যদিও এবছর ব্রিক্স সম্মেলনে অংশ নিচ্ছে না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুদিনের সম্মেলনে আলোচনায় গুরুত্ব পাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি। এ সম্মেলনে উন্নয়নশীল দেশের নেতারা একত্রিত হয়ে পশ্চিম আধিপত্যের বিপরীতে নিজেদের আরও ঐক্যবদ্ধ করার প্রত্যাশা জানান। বর্তমানে 5 দেশের এই অর্থনৈতিক জোট ব্রিক্স গঠনের প্রস্তাব এসেছিল রাশিয়ার পক্ষ থেকে। 2006 সালে রাশিয়া, চীন, ভারত ও ব্রাজিল এই 4 দেশ নিয়ে গঠিত হয় ব্রিক্স জোট। তখন এর নাম ছিল ব্রিক। 2010 সালে দক্ষিণ আফ্রিকা যোগ দিলে এর নতুন নাম হয় ব্রিক্স। জোটের সদর দপ্তর চীনের সাংহাইতে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 51 জনে। এর মধ্যে 15 জনই শিশু।
এখনও সন্ধান মেলেনি গোয়ালাল পুলে নদীর ধারে গ্রীষ্মকালীন ক্যাম্প করতে আসা 15 কন্যা শিশুর। টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট আশ্বস্ত করেছেন ভিন্ন ভিন্ন ইউনিট ব্যবহার করে দিনরাত 24 ঘন্টা উদ্ধার অভিযান চালানো হচ্ছে। বিবিসি বলছে 4 জুলাই স্বাধীনতা দিবস উপলক্ষে অনেকেই নদীর ধারে এসেছিলেন ক্যাম্প করতে। আচমকা বন্যার পানি লোকালয়ে প্রবেশের সময় ঘুমের মধ্যেই ভেসে গেছেন কেউ কেউ। অঙ্গরাজ্যটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত কার কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার ভোররাত থেকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে বন্যা কবলিত 850 বাসিন্দাকে। তবে বিপদ এখনও কাটেনি বলে আশঙ্কা মার্কিন আবহাওয়া দপ্তরের। তারা বলছেন আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। প্রথমবার এএফসি এশিয়ান কাপে জায়গা করে নেওয়া বাংলাদেশ নারী দল দেশে ফিরছে আজ। মধ্যরাতে রাজধানীর হাতিরঝিলে তাদেরকে সংবর্ধনা দেবে বাফুফে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রেজাউল করিম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রেজা, সংবর্ধনার প্রস্তুতি কি পর্যায়ে আছে আর কি কি আয়োজন থাকছে সেখানে জানাবেন। হাতিরঝিলের এমপি থিয়েটারে এবং সেখানে আজকে রাত 2:30টায় হবে এই সংবর্ধনার আয়োজন। এবং যদি আপনাকে বলতে চাই যে দুপুর থেকে এই আয়োজনের যেই সাজানো গোছানোর বিষয়টা আছে সেটা কিন্তু শুরু হয়েছে এবং ইতোমধ্যে প্রায় সব কিছু শেষ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে লাইটিং থেকে শুরু করে ডিজিটাল বোর্ড সব কিছুই কিন্তু শেষ হয়ে গেছে। যদিও আমরা দুপুর থেকে দেখেছিলাম যে থেমে থেমে বৃষ্টি হয়েছে, কাজের কিছুটা ব্যাঘাত ঘটেছে, তবে এখন কিন্তু পুরোপুরি প্রস্তুত। আর একটা তথ্য জানিয়ে দিতে চাই, এটা হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল মিয়ানমার থেকে কিন্তু 7টায় ফ্লাইটে ওঠার কথা এবং তারা সেখান থেকে ব্যাংককে চলে আসবে এবং ব্যাংকক থেকে একটা ছোট বিরতির পর তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবে। বাংলাদেশে তারা ল্যান্ড করার কথা রয়েছে 1:30টার দিকে এবং এয়ারপোর্টে আসলে তেমন কোনো ব্রিফিং তারা করবে না, সরাসরি আসলে চলে আসবে এই এমপি থিয়েটারে। সেখানে যেই আয়োজনগুলো আসলে করা হচ্ছে তাদের জন্য সেখানে সরাসরি তারা অংশগ্রহণ করবে। আরও একটা বিষয় আপনাদের যদি জানাতে চাই, সেটা হচ্ছে আমরা আশেপাশের কিছু লোকজনদের সাথে কথা বলছিলাম, এই নারী ফুটবলারদেরকে নিয়ে আসলে কিছু প্রশ্ন করেছিলাম যে তাদেরকে নিয়ে কিছু প্রশ্ন করেছিলাম যে এই নারী ফুটবলারদের নিয়ে আসলে কতটা আশা তারা দেখেন। তারা বলেছেন অনেক ইতিবাচক প্রশ্নের উত্তর দিয়েছেন এবং তারা বলেছেন যে সামনে বিশ্বকাপে অংশগ্রহণ করার যে সুযোগটা আছে সেটাও বাংলাদেশের নারীরা আসলে কাজে লাগাতে পারবে এবং বাংলাদেশের নারী ফুটবলাররা আসলে সেই সুযোগটা কাজে লাগাবে। এবং আরও একটা বিষয় আপনাদের জানাতে চাই যে এই যে কোয়ালিফায়ার হয়েছে মিয়ানমারে, সেখানে বাংলাদেশের নারীরা কিন্তু 3টা ম্যাচেই জয়লাভ করেছে এবং প্রথম ম্যাচে বাহরাইনকে 7-0 গোলে হারিয়েছে। পরের ম্যাচে তারা হারিয়েছে নারী ফুটবলারদের সংবর্ধনা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম। এদিকে এফসি এশিয়ান কাপের আগেই দলে যুক্ত হতে পারেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী নারী ফুটবলাররা। এখন টেলিভিশনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। প্রথমবার কোয়ালিফাই করা এশিয়ান কাপে সাফল্য পেতে এখনই পরিকল্পনা সাজাচ্ছে ফেডারেশন। এদিকে নারী দলের জন্য আলাদা আবাসন সহ সুযোগ সুবিধা বাড়ানোর কথা ভাবছে বাফুফে। শরীফ রওশনের প্রতিবেদন। এক হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিতে রীতিমতো হইচই পড়ে যায় দেশের ফুটবলে। মৃতপ্রায় ফুটবলে প্রাণ ফিরেছে হামজার লাল সবুজের এক জার্সির পথ ধরেই। এবার হামজার মতোই নারী দলেও আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার। এরই মধ্যে ইতিহাস গড়ে এফসি এশিয়ান কাপে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মেয়েরা। 8 মাস পরই যে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের লড়াইয়ে মাঠে নামবেন ঋতুপর্ণা আফিদারা। সে আসরের আগেই বিদেশে অবস্থানরত ফুটবলারদের দলে যুক্ত করার চেষ্টা করছে বাফুফে। আরো বেটার অ্যারেঞ্জমেন্ট হবে, আরো বেটার হবে, বাট আমার মনে হয় না ইচ্ছার কোনো ঘাটতি আছে। সকলেই ভেরি পজিটিভ বোথ ফর মেন অ্যান্ড ওমেন ফুটবল। স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়াও দক্ষিণ কোরিয়া, জাপানের মতো শক্তিশালী দেশগুলোর বিপক্ষে লড়তে হবে পিটার বাটলারের শিষ্যদের। দক্ষিণ এশিয়া জয়ের পর এবার মহাদেশীয় সেরার আসরেও নিজেদের ছাপ রাখতে চায় বাংলার বাঘিনীরা। তাই তো এখনই ছক সাজাচ্ছে বাফুফে। ডিটেইলড একটি প্রিপারেশন হবে এবং সেই প্রিপারেশনের পার্টে ডেফিনেটলি একটা লিগও থাকবে। এখন সেই লিগটিকে আমরা ফ্র্যাঞ্চাইজি লিগ করব নাকি না জাতীয় লিগ করব, সেটা আমরা কোচের সাথে বসে সভাপতি সাহেব সিদ্ধান্ত নিবে।
এদিকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট টানা দুবার জয়ের পরও নারীদের নিয়মিত বেতন আর সুযোগ সুবিধা নিশ্চিতের ব্যাপারে এতদিন বড্ড উদাসীন ছিল ফুটবল ফেডারেশন। এবার দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে মহাদেশের শ্রেষ্ঠ টুর্নামেন্টের 12 দলের একটি বাংলাদেশ। এবার কি ভাগ্য পরিবর্তন হবে ঋতু, রিপা, আফিদাদের? স্পেসিফিক পয়েন্ট বাই পয়েন্ট ধরে যেসব জিনিস নিয়ে ওদের সাথে কেউ আগে কথাও বলতো না বিগত আমলে, বিগত কমিটির সময় আমরা কিন্তু সেসব জিনিস অ্যাড্রেস করার চেষ্টা করছি। আমাদের সীমিত পরিসরে যতটুকু করা সম্ভব আমরা চেষ্টা করছি। 2008 সাল থেকে বাফুফে ভবনে নারী ফুটবলারদের বসবাস, ফুটবল বিশ্বে যেটি নজিরবিহীন। তবে এবার ভবনের বাইরে ফুটবলারদের জন্য আলাদা আবাসনের কথা ভাবছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। যখন ক্লাবরা দায়িত্ব নেয় না তখন কিন্তু ফেডারেশন দায়িত্ব নেওয়ার কথা না, তারপরে ফেডারেশন দায়িত্ব নিয়ে এটা করেছে। আমরা তাদের আবাসনটা ডেফিনেটলি বেটার করব। দেশের ফুটবলে পরিবর্তনের ছোঁয়া লেগেছে, তাতে মেয়েদের ভাগ্য বদলালেও সাফল্যের পালে জোর হাওয়া লাগবে সেটি নিশ্চিত করে বলাই যায়। শরীফ রাউশন, এখন, ঢাকা। শেষ করব এখন সন্ধ্যা। তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। নতুন নতুন বিষয় এনে সময় নষ্ট করছে ঐকমত্য কমিশন, অভিযোগ ফখরুলের। ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই বলছে জামায়াত। সীমান্তে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন মেনে নেওয়া হবে না, চাঁপাইনবাবগঞ্জে এনসিপির পদযাত্রায় নাহিদ ইসলাম। নতুন সংবিধানের দাবি আখতারের। মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা জঙ্গি নয় জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মবের ঘটনা রোধে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো পবিত্র আশুরা। হোসেনি দালাল থেকে তাজিয়া মিছিল, বিভেদ ভুলে দেশে দেশে মুসলিম ঐক্যের ডাক। এবং প্রথমবার এশিয়ান কাপে জায়গা করে নেওয়া নারী দল দেশে ফিরছে আজ। মধ্যরাতে হাতিরঝিলে বাফুফের সংবর্ধনা। শেষ করছে এখন সন্ধ্যা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/ekhon tv।